কোথায় যাবেন বাবু? ফুলহারা। না বাবু, ওইদিকে যাব না। এই যে অটো, ফুলহারা যাবে নাকি? হ্যাঁ যাব, কিন্তু এই রাতের বেলা আর কোনো প্যাসেঞ্জার পাওয়া যাবে না। গেলে আপনার রিজার্ভ যেতে হবে। ঠিক আছে, কিন্তু ভাড়া কত দিতে হবে? আগে 250 টাকা দিন। 250 টাকা একটু বেশি হয়ে গেল না? 200 টাকা নিয়েন। হুম, আচ্ছা, গাড়িতে উঠে বসুন। গাড়ি চলতে শুরু করলো। পুরো রাস্তা ঘুটঘুটে অন্ধকার, চারিদিকে নীরব নিস্তব্ধ পরিবেশ। দাদা, সামনে একজন মেয়ে সিগন্যাল দিচ্ছে, উনাকে কি নিয়ে নিব? কোথায় যাবে জিজ্ঞেস করে দেখুন। দিদি, কোথায় যাবেন? ফুলহারা গ্রাম। রাতের বেলায় এই অন্ধকার রাস্তায় কিছুই ঠিকভাবে দেখা যাচ্ছে না, কিন্তু তার কণ্ঠস্বরটা বেশ পরিচিত মনে হলো। উঠে আসুন। আরে কলিদি, তুমি কেমন আছো? কতদিন পর তোমার সাথে দেখা। ঠিকঠাক রে, তোর কি খবর? অস্ট্রেলিয়া থেকে কখন ফিরলি? গতকাল রাতেই আসলাম। আচ্ছা। কলিদি, এখানে কোনো কাজে এসেছিলে বুঝি? না রে, আমি এখানে একটা মার্কেটিং কোম্পানিতে জব করি। আচ্ছা, ভালো। আচ্ছা দিদি, তোমাদের পাড়ার কবিতা আর মধুমিতা, ওদের কি খবর? কেন রে? না না, এমনিতেই জিজ্ঞেস করলাম। কবিতার ব্যাপারে কি তুই কিছুই শুনিসনি? না, কেন? কবিতার কি হয়েছে? ও তো তুই অস্ট্রেলিয়া যাওয়ার কিছু মাস পরে মারা গেছে। বেচারি খুব লক্ষ্মী মেয়ে ছিল। কথাটা শুনে আমার গলা দিয়ে আর কোনো আওয়াজ বেরোলো না। নির্বোধের মতো ফেল করে সামনে তাকিয়ে রইলাম। কবিতা আমার পছন্দের মানুষ, আমি ওকে ভীষণ ভালোবাসি। কথাটা শোনার পর পথ যেন আর ফুরোচ্ছে না। মনের ভেতরটা কেমন যেন ভারী হয়ে আসছে। এই নিন দাদা, আপনার ভাড়া। কলিদিকে বিদায় দিয়ে চলে এলাম বাড়িতে। খোকা, মুখ হাত ধুয়ে খেতে আয়। অনেক দূর থেকে জার্নি করে এসেছিস, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়। আমি এসেছি বলে মা আজ আমার জন্য পছন্দের অনেক খাবার তৈরি করেছে, কিন্তু কথায় আছে না, মনে শান্তি না থাকলে পোলাও কুরমাও ভালো লাগে না। সে অবস্থা। কোনো রকমে দুমুঠো খেয়ে চলে এলাম আমার রুমে। কিরে খোকা, না খেয়ে চলে এসেছিস যে বড়? খেয়েছি তো মা, আর খেতে ইচ্ছে করছে না। এই কটা ভাতে কি হবে? তোর কি শরীর খারাপ লাগছে? না মা, আমি ঠিক আছি। আচ্ছা বাবা, ঘুমিয়ে পড়। আচ্ছা মা। ঘুমানোর চেষ্টা করছি, না, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। কবিতা যেন বারবার আমায় ডাকছে সেই দিঘির পাড়ে, যেখানে আমরা প্রায় সময়ই বসতাম। স্মৃতির পাতায় জড়িয়ে থাকা কিছু মুহূর্ত ভোলার মতো নয়। সে মুহূর্তগুলো আজ আমার ভীষণ মনে পড়ছে। রাত গভীর, সবাই ঘুমিয়ে পড়েছে। দরজা খুলে বেরিয়ে পড়লাম। চলতে শুরু করলাম সেই দিঘির পথে। পূর্ণিমার একখণ্ড চাঁদের আলোয় ঘুরে বেড়ানোর অনুভূতিটা অবর্ণনীয় সুন্দর। চাঁদনি রাতে হাঁটা কেবল ব্যস্ত দিনের ক্লান্তি এবং একঘেয়েমি দূর করে না, বরং মনে করিয়ে দেয় অনেক অতীতের স্মৃতি। এমন রাতে গ্রামের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছি, ব্যস্ততা এবং শহরের কোলাহল থেকে অনেকটাই দূরে। চাঁদনি রাতের নিস্তব্ধ শান্ত পরিবেশ বা দূরের আকাশের প্রাকৃতিক সৌন্দর্য একজন ভগ্ন হৃদয় মানুষের মন ভালো করে দিতে পারে হয়তো। দিঘির পাড়ে গিয়ে বসলাম, কিন্তু এত সৌন্দর্য আর মাধুর্য কিছুই আমার ভালো লাগছে না। শুধু মনে পড়ছে কবিতার সাথে এখানে বসে কাটানো মুহূর্তগুলো। কবিতাকে নিয়ে কত যে ছন্দ লিখেছি তার কোনো শেষ নেই।
কিন্তু আজ সেই মানুষটাই পৃথিবীতে নেই। মানতে কষ্ট হলেও এটাই সত্যি। শুনছো, তোমায় নিয়ে আজ একটা কবিতা লিখেছি। হুম, শোনাও দেখি। তোমারে বাঁধিয়া রাখিব হৃদয়ে, অন্তরে মমতাই, আমারে রাখিও তোমারও আঁচলে, এমনই মমতাই। আরে বাহ, বরাবরের মতো চমৎকার লিখেছো। তবে এখনই চলে যাওয়ার জন্য উঠে পড়ে লাগবে না বলছি। আজকে আমার ফেরার নেই কো তাড়া। অনেক অনেক, কোথায় গেলি বাবা? অনেক, বাবা আমি এখানে। এত রাতে এখানে কি করছিস বাবা? বাবা ঘুম আসছিল না, তাই একটু। হয়েছে, এখন বাড়িতে চলো। রাত বিরেতে বাহিরে থাকা ভালো নয়। আর এই দিঘির পাড়ের জায়গাটা তেমন, চল বাড়িতে চল। আচ্ছা বাবা, চলুন। পরদিন রাত্রিবেলা সবাই খাবার দাবার খেয়ে ঘুমিয়ে গেলে আমি আবারও বেরিয়ে পড়লাম দিঘির পাড়ের উদ্দেশ্যে। কোথাও কোনো মানুষজন নেই। আঁকাবাঁকা গ্রামের মেঠো পথ, শুনশান নীরবতায় জোনাকির ছুটে চলা। কিছুক্ষণ পর এসে পৌঁছলাম দিঘির কাছে। পাড়ে গিয়ে বসলাম। এতক্ষণে তোমার আসার সময় হলো? সরি, তোমায় অনেকক্ষণ বসে থাকতে হলো। আচ্ছা, এই যে কান ধরলাম। হয়েছে, অত ভালোবাসা দেখাতে হবে না। এটা তোমার জন্য। কি আছে এখানে? তোমার পছন্দের চুড়ি আর কানের দুল। জানো, আমার খুব ভয় হয় তোমার জন্য। কেন? যদি তুমি কখনো হারিয়ে। দূর পাগলি, এসব কথা কখনো চিন্তাও করো না। তোমার হাত কি ছাড়ার জন্য ধরেছি? সারা জীবন তোমাকে আগলে রাখতে চাই। থাকবে তো সারা জীবন আমার পাশে? হঠাৎ কেউ পেছন থেকে আমার কাঁধে হাত রাখলো। আমি ভয়ে আঁতকে উঠলাম যেন। পেছনে তাকিয়ে দেখলাম আমার সামনে সশরীরে দাঁড়িয়ে আছে কবিতা। অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম তার দিকে। কিছুক্ষণ পর সম্বিত ফিরে পেতেই আমি চিৎকার করে উঠলাম, ভূত ভূত, বাঁচাও বাঁচাও। আরে ভয় পাচ্ছ কেন? আমি কবিতা। তুমি কবিতা বলেই তো ভয় পাচ্ছি। তুমি তো মারা গেছো, তাই না? তোমাকে এসব কথা কে বললো? আমি তো তোমার পাশেই দাঁড়িয়ে আছি, ছুঁয়ে দেখো। হ্যাঁ তাই তো, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আসার সময় কলিদের সাথে দেখা হয়েছিল। ওই তো বললো আমাকে যে তুমি নাকি মারা গেছো। আরে ও তোমার সাথে মজা করেছে। আরে ওসব ছাড়ো, বাড়িতে কখন আসলে? এই তো ঘন্টা তিনেক আগে। ও আচ্ছা। আমার কথা ছাড়ো, তোমার সংসার কেমন চলছে? যেমন রেখে গেছো। আমার আবার রেখে যাওয়া। যাকে রাখতে চেয়েছিলাম সে তো তখন থাকতে চাইনি। কাকে? মধুমিতাকে? কেন, আমি কি মধুমিতাকে ভালোবেসেছিলাম? সে তো আমার চেয়ে তুমিই ভালো বলতে পারবে। অস্ট্রেলিয়া যাওয়ার আগে তুমি আমাকে জানিয়েছো তো ওই মধুমিতাকে। কি বলছো এসব? আমি অস্ট্রেলিয়া যাওয়ার আগে তোমার অসুখ ছিল, তুমি বাড়ি থেকে বেরোতে পারোনি। তাই আমি মধুমিতাকে দিয়ে চিঠি পাঠিয়েছিলাম তোমার কাছে। সে চিঠি কি তোমার কাছে পৌঁছয়নি? পৌঁছেছে, কিন্তু আমায় বললো সে চিঠি নাকি তুমি মধুমিতাকে দিয়েছিলে। এবার সকালটা হতে দাও, আমি ওর ব্যবস্থা করছি। তোমার কিচ্ছু করতে হবে না। ও 6 মাস আগেই নিজের পাপের শাস্তি পেয়ে গেছে। থাক না সেসব কথা, চলো আমরা আবার আগের মতো হয়ে যাই। তুমি চাইলে আমি তোমাকে কালই বিয়ে করব। সে অনেক দেরি হয়ে গেছে। মধ্যবিত্ত ফ্যামিলির সদস্যদের নিজের চাওয়াটা বেশিরভাগ সময়ই পাওয়া হয় না। বাবা সারা জীবন আমাদের জন্য খেটে গেছে। ঘর তো আমি তোমার সাথেই বাঁধবো এই ভেবেছিলাম। সেই তোমার ব্যাপারে অত বড় একটা কথা আমি মেনে নিতে পারিনি। শেষমেশ বাবার পছন্দ করা ছেলের সাথে করে নিলাম।
নতুন মানুষের সাথে সবকিছু একটু মানিয়ে নিচ্ছিলাম, বুঝতে শিখছিলাম নিজেকে, বাস্তবতাকে। শ্বশুর বাড়ির কষ্টগুলো পরিবারকে কখনো বুঝতে দিইনি। প্রতিক্ষণে স্বামী শাশুড়ির নির্যাতন সহ্য করে গেছি। জানো, যৌতুকের জন্য আমার ভীষণ মারধর করা হতো। তাদের ইচ্ছে ছিল ছেলেকে একটা বাইক কিনে দিতে হবে। বাবা অবশ্য কিনে দেবেও বলেছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তার আগেই বাবাকে আমার লাশ দেখতে হলো। তুমি এসব কি বলছো? তুমি না একটু আগে বললে তুমি মারা যাওনি? তখন যদি সবকিছু বলে দিতাম, তখন সত্যটা আমার কাছে সব সময় অজানাই থেকে যেত। এখন সত্যটা জানতে পেরেছি। এখন আমি মরে গিয়েও আমার কোনো দুঃখ নেই। যে জীবনে তুমি নেই, সেই জীবন রেখে আমার আর কি হবে বলো? আমিও আসছি খুব শীঘ্রই তোমার কাছে। পাগলামি করো না, বাস্তবটা বোঝার চেষ্টা করো। আমাকে মাফ করে দিও, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আমার জন্য তোমার এত সুন্দর ভবিষ্যৎটা নষ্ট করো না। তোমার মা বাবার ইচ্ছে পূরণ করো, গ্রামের মানুষের সেবা করো। আমি সব সময় তোমার পাশে আছি। এরপর ধীরে ধীরে কোথায় যেন মিলিয়ে গেল সে। এরপর থেকে প্রায় রাতেই আমি এই দিঘির পাড়ে বসে থাকি, কবিতার অপেক্ষায়।